সাবজেক্ট ম্যাটার জুরিডিকশন বলতে যেটা বোঝায় সেটা হলো তোমার একটা সিভিল কোর্টে সিভিল মামলায় যাবে, ক্রিমিনাল মামলা নিশ্চয়ই যাবে না, এটা স্বাভাবিক কথা। কিন্তু সিভিল মামলা আসলে কি সেটা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে আমাদের জানতে হবে যে সিভিল মামলা কি, সেই জিনিসটা জানতে হলে আমাদের সেকশন 9টা দেখতে হবে। সেকশন 9-এর যে এক্সপ্লেনেশনটা আছে, ওই এক্সপ্লেনেশনের ভিতরে বলা আছে যে বিষয়ে তোমার রাইট টু প্রপার্টি অথবা রাইট টু অফিস নিয়ে প্রশ্ন ওঠে, সেটাকে বলে সিভিল মামলা বা সুটস অফ সিভিল নেচার। সুটস অফ সিভিল নেচার আবার সব ধরনের সুটস অফ সিভিল নেচার নিয়েই তুমি আবার সিভিল কোর্টে যেতে পারবা না। ওখানে বলা আছে যদি ইমপ্লাইডলি অথবা এক্সপ্রেসলি কোনো জায়গায় বার দেয়া থাকে, তাহলে আবার আমরা সিভিল নেচারের ছুট হওয়া সত্ত্বেও তোমার সরাসরি সিভিল কোর্টে যেতে পারবো। তখন যে কোর্টের জুরিসডিকশন আছে সেই কোর্টে যেতে পারবো। যেমন একটা উদাহরণ হচ্ছে ফ্যামিলি কোর্ট। হ্যাঁ, তো এখন মনে করো কারোর ওয়াইফ কারোর কাছ থেকে তোমার ডাওয়ার বা তোমার আমাদের যে দেনমোহরের মানি সেটা দাবি করতেছে। দেনমোহরের মানি তো একটা প্রপার্টি। এই প্রপার্টি রিলেটেড প্রশ্ন হওয়া সত্ত্বেও, এটা একটা সিভিল মামলা হওয়া সত্ত্বেও বা সিভিলের নেচারের একটা প্রশ্ন হওয়া সত্ত্বেও, এটা আমরা ফ্যামিলি কোর্টে যেতে হবে, আমাদের সরাসরি সিভিল কোর্টে যেটা সেটাতে আমরা যেতে পারবো না। আরো একটা উদাহরণ তোমাদের দিতে পারি, সেটা হলো আমাদের যে যে খতিয়ানগুলো তৈরি হয়, খতিয়ানগুলো জানো না, এই যে আমাদের সার্ভে হয়, সার্ভের পরে খতিয়ান তৈরি হয় না, প্রিপারেশন অফ রেকর্ড অফ রাইট, শুনছো তো তোমরা নিশ্চয়ই। খতিয়ান তৈরি হওয়ার পরে মনে করো একটা খতিয়ানে ভুল হয়েছে। খতিয়ানে যদি ভুল হয় তাহলে আমাদের একটা অলরেডি একটা এস্টাবলিশ ট্রাইব্যুনাল আছে, সেটাকে বলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেহেতু আলাদা একটা জুরিডিকশন তৈরি করে রাখছে, তাই খতিয়ান সংশোধনের জন্য তোমাকে মামলা করতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে। তুমি কিন্তু ইয়েতে যাইতে পারবা না, কি বলে, সিভিল কোর্টে যাইতে পারবা না। কারণ আইনে বলে দিছে যে খতিয়ান রিলেটেড প্রশ্ন উঠলে আপনাকে যেতে হবে কোথায়, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। আরেকটা বিষয় মনে করো যে কেউ একজন সরকারি চাকরিজীবী, তার চাকরি চলে গেছে। তো এইটা একটা কি প্রশ্ন বলো তো? এটা পোস্ট রিলেটেড প্রশ্ন না, অফিস রিলেটেড প্রশ্ন না? এটা একটা অফিস রিলেটেড প্রশ্ন, কারো রাইট টু অফিস নিয়ে প্রশ্ন উঠতেছে। তো সরকারি চাকরিজীবী যদি চাকরি চলে যায়, সে কিন্তু তোমার হচ্ছে সিভিল কোর্টে গিয়ে মামলা করতে পারে না। তাকে যাইতে হয় কোথায় জানো? কে বলতে পারবা? কে বলতে পারবো বলো, আইডিয়া করে বলো। হুম, জানা নাই স্যার। এটা স্যার কোন সংবিধান। সেকশন পড়াচ্ছেন? এখনো পড়াশোনা শুরুই করি নাই, আচ্ছা। প্রশ্ন করতেছি তোমাদের। আমি আগের বিষয় নিয়ে আলোচনা করতেছি, এখনো পড়াশোনা শুরু করিনি। শোনো, যদি কোনো সরকারি চাকরিজীবীর চাকরি নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তার মনে করো বেআইনি ভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বা যাই হোক না কেন, তাহলে তাকে মামলা করতে হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। কোথায়? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। এটা আমাদের সংবিধানের 117 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে আমি এই আলোচনা থেকে তোমরা কি বুঝলা? এই আলোচনা থেকে বুঝলা যে যদিও সিভিল নেচারের প্রশ্ন হয়, তারপরেও সিভিল নেচারের প্রশ্ন হওয়া সত্ত্বেও সব প্রশ্ন নিয়ে তুমি সিভিল কোর্টে যেতে পারবা না। কারণ সেকশন 9 যেটা বলতেছে সেটা হলো সিভিল নেচারের প্রশ্ন হলে সিভিল কোর্টে যেতে পারবেন, ঠিক আছে, কিন্তু যদি কোনো বার দেয়া থাকে কোনো জায়গায় কোনো আইনে, তাহলে সেই বারটাকে আমাদের কি কি করতে হবে, মেনটেন করতে হবে, মানতে হবে বা অ্যাকসেপ্ট করে নিতে হবে। বুঝে গেল? এখন বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো সেকশন 9 তো বুঝলা। এখন সেকশন 16 কালকে পড়াইছি না তোমাদের, 16 নম্বর সেকশন, টেরিটোরিয়াল জুরিডিকশন। টেরিটোরিয়াল জুরিডিকশন নিয়ে যেটা দেখলাম সেটা হলো তোমার আমাদের টোটাল 6টা বিষয় নিয়ে তোমার টেরিটোরিয়াল জুরিডিকশন নিয়ে কথা বলে। 16 নম্বর সেকশন কয়টা বিষয়? 6টা বিষয়। তার ছয়টা। মধ্যে হ্যাঁ, এ বি ডি এবং ই এগুলো খুব সহজ, এই 4টা বিষয়ে যেখানে প্রপার্টি অবস্থিত সেখানেই মামলা করতে হবে তোমাকে। হ্যাঁ, তো প্রথম প্রথম যে 4টা বিষয় দেখলাম আমরা, 4টা বিষয়ে তোমার হচ্ছে যেখানে প্রপার্টি সিচুয়েট করে সেই জুরিডিকশনেই তোমাকে মামলাটা করতে হবে। কিন্তু যদি মর্টগেজ রিলেটেড প্রশ্ন ওঠে অথবা তোমার কোনো ইন্টারেস্ট
টু অ্যান ইমুভেবল প্রপার্টি রিলেটেড কোনো প্রশ্ন ওঠে, তখন মানে কম্পেনসেশন টু অ্যান ইমুভেবল প্রপার্টি, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি যেখানে ওই বিবাদী অবস্থান করতেছে সেখানেও মামলা করতে পারো, অথবা প্রপার্টি যেখানে অবস্থিত সেখানেও মামলা করতে পারো। এই জিনিসগুলো নিয়ে কোনো কনফিউশন আছে গতকালকে পড়া নিয়ে? থাকলে বলো। না স্যার। গতকালকের পড়া নিয়ে কনফিউশন নাই। এখন এখন যদি আমি প্রশ্ন করি টোটাল কয় ধরনের কোর্ট আছে আমাদের, তো সিম্পলি এটার অ্যান্সার কোথায় থেকে দিবা তোমরা বলো তো? দ্য হাউ মেনি টাইপস অফ কোর্টস আর দেয়ার ইন সিভিল কেসেস? স্যার ওই সিভিল যে সিভিল মামলাতে কোর্টস কয় ধরনের কোর্টের কথা আমরা জানি? স্যার সিভিল কোর্টস অ্যাক্টের থেকে দিব সেকশন 3 থেকে। হ্যাঁ, সিভিল কোর্টস অ্যাক্টের সেকশন 3 তে কয় ধরনের কোর্টের কথা বলা আছে? 5 ধরনের। 5 ধরনের কোর্টের কথা বলা আছে। সিভিল এখন 5 জাজ ধরনের কোর্ট, কোর্ট কি কি? স্যার সিভিল জাজ কোর্ট, তারপর হচ্ছে স্যার সিনিয়র সিভিল জাজ কোর্ট, জয়েন্ট সিভিল জাজ কোর্ট, তারপর হচ্ছে স্যার অ্যাডিশনাল সিভিল জাজ কোর্ট, আর হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট। এর ভিতরে 4 জনের হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন আছে সরাসরি কেস নেওয়ার, আর একজনের নাই, সে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আর কি পায় ক্ষমতাটা। হ্যাঁ, এখানে 4 জনের সরাসরি জুরিডিকশন আছে। কার কার? সিভিল জাজ, স্যার সিনিয়র সিভিল জাজ, সিভিল জাজ, সিনিয়র জয়েন্ট সিভিল জাজ, জয়েন্ট আর হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জাজ জাজ। এবং ডিস্ট্রিক্ট জাজ, এদের সরাসরি জুরিডিকশন আছে। জি কিন্তু স্যার। এডিসে বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তার কিন্তু সরাসরি কোনো অরিজিনাল জুরিডিকশন নাই। তাকে মামলা নিতে হবে কার থ্রুতে? কোনো আমাদের যদি ডিস্ট্রিক্ট জাজ। কোনো ডিস্ট্রিক্ট জাজ তার কাছে মামলা পাঠায় তখন সে মামলাটা দেখতে পারে। আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হলো তোমার কত দূর পর্যন্ত এদের পিকিউনারি জুরিডিকশন? পিকিউনারি জুরিডিকশনটা কত? 15 লাখ লিমিটের পর্যন্ত? ব্যাপারটাও স্যার বলা আছে হচ্ছে ওই যে সিভিল সিভিল কোড অ্যাক্টের সেকশন 19-এ স্যার, সেখানে ওই যে 18 19, সিভিল 18 জাজেরটা 19 দুইটা সেকশন। 18-19, জি স্যার 18-19 দুইটাতে সিভিল জাজেরটা দেওয়া আছে হচ্ছে স্যার 0 থেকে 15 লাখ পর্যন্ত, আর সিনিয়র সিভিল জাজেরটা দেওয়া আছে হচ্ছে 25 লাখ পর্যন্ত। 25 লাখ পর্যন্ত। ওকে, এখন হ্যালো, হ্যাঁ, তো এখন 15 থেকে 25 যদি হয় তাহলে সিনিয়র সিভিল জাজ। এখন 25-এর ঊর্ধ্বে গেলে? স্যার সেটা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজও নিতে পারে, আবার ডিস্ট্রিক্ট জাজও নিতে পারে। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজও নিতে পারে, ডিস্ট্রিক্ট জাজও নিতে পারে, তুমি যা বাগার কোর্টে ডিস্ট্রিক্ট জাজ নাকি স্যার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট? তার আগে আমি নিচে যাব স্যার, মানে হচ্ছে আমার লোয়ার কোর্ট থেকে শুরু করতে হবে। তার মানে আমাদের সেকশন 15 অফ সিপিসি বলতেছে যে জি যদি স্যার। আপনাকে মামলা করতে হয় তখন লোয়েস্ট গ্রেডের কোর্ট থেকে যেতে হবে। তার মানে ইউ হ্যাভ টু গো টু দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট ফার্স্ট। না নিলে তখন তুমি ডিস্ট্রিক্ট জাজের কাছে যাইতে পারো। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এতদূর পর্যন্ত আমরা গতকালকে পড়ছি। এখন আজকে আমরা একটু পড়াশোনা শুরু করি, সিপিসি তে আমরা ঢুকি। এখন একটা প্রশ্ন করি তোমাদের। মনে করো তোমার কেউ একটা মুভেবল প্রপার্টি, মনে করো তোমার একটা বাইক চুরি করে নিয়ে চলে গেছে অথবা দখল করে নিয়ে রেখে দিছে, তোমার কোথায় মামলাটা করা উচিত? কি হয়েছে স্যার আরেকবার বলেন? মনে করো তোমার একটা বাইক বা কোনো একটা বস্তু যেটা মুভেবল প্রপার্টি, সম্পত্তি না, কোনো মানে জমি না, সেটা যদি কেউ বেদখল করে রাখে, সেটার জন্য তুমি কোন কোর্টে মামলা করতে পারবা বলে মনে হয় তোমার? তোমার ধারণা কি? সেটার জন্য স্যার থানায় যেতে হবে। থানায় যেতে হবে? থানায় গিয়ে জি তুমি কি স্যার। ক্রিমিনাল মামলা করতে চাও? বেদখল করে রাখছে। তুমি কি স্যার ক্রিমিনাল মামলা ক্রিমিনাল করতে মামলা চাও? করতে চাইলে, স্যার ক্রিমিনাল মামলা করতে চাইলে থানায় যেতে হবে, আর যদি আমি সিভিল মামলা করতে চাই তাহলে আমার সেটা মূল্যমানটা এটা জানতে কমন হবে। সেন্স। জি স্যার। ক্রিমিনাল ক্রিমিনাল মামলা করতে হলে তো থানায় যাইতে হবে, এটা তো কমন সেন্স, এটা তো সবাই জানে, রাস্তার মানুষও জানে এটা, যে তোমার সম্পত্তি কেউ বেদখল করে রাখছে, আমি ক্রিমিনাল মামলা করবো, থানায় যাবো, এটা খুব কমন সেন্স। আমার প্রশ্ন হচ্ছে তুমি সিভিল মামলা করবা, কোথায় যাবা? স্যার বাইকের মূল্য নির্ধারণ করে এটা কি সিভিল জাজের কাছে করতে হবে, বাইকের মূল্য নির্ধারণ করে? স্যার কোন সেরেস্তাদারের কাছে এরিয়া করতে সিভিল হবে। জাজ? কোন এরিয়া সিভিল জাজ, দ্যাট ইজ দ্য প্রশ্ন। কোন এরিয়া সিভিল জাজ? স্যার মনে করো বাইকটা ঢাকায়, যেখানে বাইকটা যেখানে তোমার বাড়ি হচ্ছে রাখছে। ঢাকা, আমাকে বলতে দাও, তোমার বাড়ি হচ্ছে ঢাকা, তোমার জমি, তোমার যে বাইকটা সে বেদখল করে রাখছে চিটাগাঙে, তুমি কোথায় মামলা করতে পারবা বলো? স্যার চিটাগাংও করতে পারবো, ঢাকায়ও করতে পারবো।
চিটাগাংও পারবা, ঢাকাতেও পারবা, কারণ কি? কারণ স্যার আমি এখন আছি ঢাকাতে, কিন্তু আমার বাইকটা নিয়ে রাখছে হলো চিটাগাং এ, বেদখল করে রাখছে। আমার যদি চিটাগাং যাওয়া সম্ভব না হয় তাহলে আমি ঢাকাতেই করতে পারবো। না, জিনিসটা এরকম না। উত্তরটা হচ্ছে তুমি দুই জায়গাতে করতে পারবা। কোন দুই জায়গা? একটা হচ্ছে যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে। কজ অফ অ্যাকশন জিনিসটা কি জিনিস? মানে স্যার যেখানে যেখান থেকে ঘটনাটা বাইকটা ঘটছে। নিছে আর কি আমার কাছ থেকে। হ্যাঁ, এখন মনে করো তোমার বাড়ি ঢাকা, কিন্তু ঘটনা ঘটছে কক্সবাজারে, আর সে থাকে চিটাগাংয়ে, তাহলে কোথায় মামলা করতে পারবা? চিটাগাং প্লাস কক্সবাজার। চিটাগাং অথবা কক্সবাজার, যে কোনো এক জায়গায় জি করতে স্যার। পারবা তুমি। বুঝে গেল? হ্যাঁ, এখানে কিন্তু তুমি ওই ওই তোমার বাড়ি যেহেতু ঢাকা, এই জন্য করতে পারবা না। ইটস নট লাইক দ্যাট। তুমি যে লোকের এগেনস্টে মামলা করবা তার বাড়ি কোথায় এটা দেখতে পারো, অথবা ঘটনা কোথায় ঘটছে এটা দেখতে পারো। এটা বলা আছে সেকশন 19, সিপিসি সেকশন 19। বুঝছো? বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সেকশন 19 অফ সিপিসি। আমি একটু অন করি, তাহলে বুঝতে পারবো। তার মানে মুভেবল প্রপার্টি রিলেটেড যদি প্রশ্ন ওঠে, মানে মুভেবল প্রপার্টির কম্পেনসেশন চাচ্ছ, বা মুভেবল প্রপার্টির, বা অথবা এমন হইতে পারে তোমাকে কেউ একজন ব্যক্তি যে তোমাকে আহ থাপ্পড় দিয়ে চলে গেছে, হইতে পারে। অথবা তোমার কোনো সম্পত্তির ক্ষতি করে চলে গেছে, এটাও হতে পারে। তো এই যে ক্ষতি করা বা তোমার থাপ্পড় দেয়া, এই ক্ষেত্রে তোমার রেমিডি হচ্ছে দুই ধরনের রেমিডি। একটা কি, তুমি সরাসরি ওই লোকের বিরুদ্ধে মামলা করতে পারো, অথবা তোমার যেহেতু সম্পত্তি নিয়ে চলে গেছে, তুমি সম্পত্তি ফেরত পাওয়ার জন্য মামলা করতে পারবা। এই জন্য ইন অল দোজ কেসেস, ইন অল দোজ হ্যাঁ, এই জন্য এখানে আইনে যে সুযোগটা দেয় সেটা হলো তোমার, ইউ ক্যান ফাইল দ্য সুট এগেইনস্ট দ্য পার্সন, মানে সে যেখানে বসবাস করতেছে অথবা যেখানে ঘটনাটা ঘটছে, যে কোনো এক জায়গায় তুমি এই মামলাটা করতে পারবে। দেয়ার ইজ নো প্রবলেম। এর বাইরে তোমার কোনো প্রবলেম নাই। তো এতদূর পর্যন্ত বুঝছো নাকি? 19 নম্বর সেকশন পর্যন্ত কথা বলো। হ্যালো? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, বুঝছো কিনা সেটা জিজ্ঞেস করলাম। বুঝছো এটা? যা বুঝলাম বুঝছো? জি স্যার, বুঝতে তোমরা পারছি। হ্যাঁ, তোমরা যেটা করবা সেটা হলো, এই 19 নম্বর সেকশনের দুইটা ইলাস্ট্রেশন আছে, এ এবং বি। এই দেখা যায়, এই ইলাস্ট্রেশন দুটো একটু দেখে নিবা, ঠিক আছে, দেখা তাহলেই হবে। যাচ্ছে। আচ্ছা, এবার 20 নম্বর সেকশন। 20 নম্বর হচ্ছে তোমার, মনে করো আহ এখানে যেটা বলা আছে সেটা হলো, ইলাস্ট্রেশন গুলো দেখলে বুঝতে পারবে। ইলাস্ট্রেশন গুলো একটু দেখো। মনে করো যে একটা একটা ঘটনা তোমাদের বলি, এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট, এই ঘটনাটা মনে রাখবা, এই ইলাস্ট্রেশনটা মনে রাখবা, এটা 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 আসে পরীক্ষায়। সেটা হলো যে, এই যে দেখো, এই যে 2 নম্বর ইলাস্ট্রেশনটা দেখা যায়, দেখো তো, কথা বলো। 2 নম্বর ইলাস্ট্রেশনটা দেখো। এ রিসাইডস এট কক্সবাজার, বি at ঢাকা, and সি at চিটাগাং। A, B, and C being together at Khulna, B and C make a joint promissory note payable on demand and deliver it to A. A may sue B and C at Khulna, where the cause of action arose. He may also sue them at Dhaka, where B resides, or at Chittagong, where C resides. But in each of these cases, if the non-resident defendant objects, the suit cannot proceed without the leave of the court. একটা কমন উদাহরণ দিই তোমাদের, একটা সহজ উদাহরণ দিই, উদাহরণটা দিলে বুঝতে পারবে। মনে করো হচ্ছে জয়ের একটা সম্পত্তি, এইখান থেকে আমাদের আজমেরি মিম, বনিয়ামিন এবং জান্নাতুল ফেরদাউস টুম্পা, এই 3 জন দখল করে নিছে। মনে করো জয়ের একটা সম্পত্তি, সেটা একটা মুভেবল প্রপার্টি। অথবা জয়ের সাথে একটা চুক্তি করছে যে তোমার আহ আহ তাকে, জয়কে তারা হচ্ছে তোমার একটা বাড়ি বিক্রি করবে, আর তোমার হচ্ছে জয় তার কাছ থেকে টাকা নেবে, এটা স্বাভাবিক কথা। তো এখন এই ঘটনাতে টোটাল ডিফেন্ডেন্ট কয়জন বলো তো?
আজমেরি মিম, বনিয়ামিন এবং জান্নাতুল ফেরদৌস টুম্পা, তিনজন। জয় তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করবে। এখন তিনজনের বিরুদ্ধে মামলা করতে হলে কিভাবে করতে হয় একটু দেখো। বনিয়ামিনের বাড়ি হচ্ছে চিটাগাং, জয়ের বাড়ি হচ্ছে কি বলে আজমেরি জাহান মিমের বাড়ি হচ্ছে খুলনা, টুম্পার বাড়ি হচ্ছে যশোর, এবং ঘটনাটা ঘটছে হচ্ছে কক্সবাজারে। এখন দেখো, জয় যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে এখানে তো মামলা করতেই পারে, দ্যার ইজ নো প্রবলেম, এটা কমন সেন্স। সো কক্সবাজারে সে চাইলে মামলা করতে পারে, স্বাভাবিক কথা। কিন্তু সে মনে করতেছে আমি বনিয়ামিনের যে বাড়ি, বনিয়ামিনের বাড়ি কোথায় বললাম এখন, মনে করে বলো তো কোথায় বলছি? হ্যালো, খুলনা। খুলনা বলছি? জি স্যার। খুলনা আচ্ছা তো খুলনা তো আজমেরি মিমের বাসা বলছে। আচ্ছা, যাই হোক না আজমির। কেন, আচ্ছা যাই হোক না কেন, সমস্যা নেই। সে মনে করো বনিয়ামিনের বাড়ি হচ্ছে সাপোজ ধরলাম আমি চট্টগ্রাম, সে চট্টগ্রামে গিয়ে মামলা করতে চাচ্ছে, এবং আজমেরি মিম এবং জান্নাতুল ফেরদৌস টুম্পাকে ওখানে বিবাদী বানাইছে, সে মানে ডিপেন্ডেন্ট বানাইছে। তাহলে এইখানে একটা প্রবলেম কাদের জন্য ফেস করতে হবে বলতো? মিমকে এবং টুম্পাকে একটা প্রবলেম ফেস করতে হবে না? তার জি বাড়ি স্যার। এক একজনের বাড়ি এক এক জায়গায়, তাদের গিয়ে হাজিরা দিতে হবে চিটাগাং কোর্টে গিয়ে, এটা একটা প্রবলেম না? প্রবলেম তো নাকি? এই ফ্যাক্টে একটু চিন্তা করো। ঘটনাটা ঘটছে কক্সবাজারে, কক্সবাজারে মামলা করলে সবাইকে কক্সবাজারের কোর্টে যাইতে হবে, স্বাভাবিক কথা। কিন্তু ঘটনা কক্সবাজারে ঘটা সত্ত্বেও সে মামলা করতে চাচ্ছে বনিয়ামিন যেখানে বাসা সেখানে গিয়ে। তো বনিয়ামিনের জন্য তো সুবিধা, সে সেখানে হাজিরা দিতে পারবে সহজে। কিন্তু মিম এবং টুপ্পার জন্য কষ্ট না জিনিসটা, বলো? জি স্যার, তাদের জন্য প্রবলেম জি হয়ে যায় স্যার। কারণ তারা দুজন অনেক দূরে থাকে। তারা দুইজন দূরে দূরে থাকে, অন্য এলাকাতে থাকে। আইন তোমাকে সুযোগ দিছে, কিন্তু এইসব ক্ষেত্রে যেখানে তোমার একাধিক ডিফেন্ডেন্ট আছে, সেই ক্ষেত্রে তুমি যদি যে কোনো একজন ডিফেন্ডেন্টের বাসাতে মামলাটা করতে চাও, তাহলে কোর্টের পারমিশন নেওয়া লাগবে। কোর্ট যদি তোমাকে পারমিট করে, ঠিক আছে আপনি বনিয়ামিন যেখানে বাসা আছে ওখানে মামলা করতে পারেন, তাহলেই তুমি হচ্ছে কি হবে বলতো, মামলাটা সেই কোর্টে করা যাবে, এর বাইরে করতে পারবে না। আদারওয়াইজ তোমাকে যে অপশনটা নিতে হবে সেটা হলো যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে। কারণ কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হয়েছে সেখানে আর অন্য কোনো ডিফেন্ডেন্ট কোনো কোয়েশ্চেন তুলতে পারে না, তাকে সেখানে হাজির হওয়াই লাগবে। কারণ ওখানে তো নিজেরা গিয়েই তোমার ঘটনাটা ঘটাইছে। যেহেতু ঘটনা ঘটাইছে, তাহলে সে আর কোনো ডিফেন্স নিতে পারবে না এখানে, যে আমার এরিয়াতে কেন মামলা করলেন না। কিন্তু যখন প্লেনটিফ এটা ঠিক করবে যে যে কোনো একজন ডিফেন্ডেন্টের কি বলে বাসার বাসার টেরিটরি থেকে আমি মামলা করব বা বাড়ির টেরিটরি থেকে মামলা করব, তখন বাকি ডিফেন্ডেন্টের প্রশ্নটা তুলতে পারবে যে আমার টেরিটরিতে কেন করা হচ্ছে না, বা কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হয়েছে সেখানে কেন করা হচ্ছে না। বুঝে গেল? স্যার এটা কি মুভেবল প্রপার্টির ক্ষেত্রে? মুভেবল প্রপার্টির ক্ষেত্রে, মুভেবল প্রপার্টির ক্ষেত্রে। বুঝছো? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, করেন প্লিজ। স্যার এখানে কোর্টের পারমিশন নেবে, এটা স্যার কোনোভাবে লিখিত পারমিশনটা নেবে নাকি? না না, লিখিত পারমিশন না, তুমি যখন মামলা ফাইল করবা তখনই জি তোমার স্যার। কোর্ট তোমাকে বলে দেবে যে আপনি এই কোর্টে ফাইল করতে পারবেন না, ঠিক আছে আপনি ওই ওই কোর্টে যান। এইভাবে মামলা ট্রান্সফার করে দেবে, তোমাকে রিটার্ন করে দেবে, জি বুঝছো? জি স্যার। রিটার্ন করে দেবে, এর বাইরে কিছুই না। এই যে 2 নম্বর ইলাস্ট্রেশন, এটা দেখবা, এর বাইরে আর প্রশ্নটা হবে না। এখান থেকে প্রশ্ন হলে এই ইলাস্ট্রেশনটা থেকে হবে, এর বাইরে হবে না। 20 নম্বর সেকশনের ইলাস্ট্রেশন বি। ওকে, ঠিক আছে। আর 19 নম্বর সেকশনের ইলাস্ট্রেশন দুইটা, এ আর বি, এই দুটা দেখবা, এখান থেকে প্রশ্ন হবে। আর 18 নম্বর সেকশন তো গতকালকে আমি পড়াই দিছি, যদি কোনো কনফিউশন থাকে, আনসার্টেইন হয় যে আসলে কোন কোর্টে যাওয়া উচিত, তখন যে কোনো একটা কোর্টে তুমি মামলা করতে পারবা, কোনো সমস্যা নেই। আর 17 নম্বরে হচ্ছে বলতেছে যদি প্রপার্টিটা দুইটা কোর্টের জুরিডিকশনেই পড়ে, এমন কোন সম্পত্তি যেটার কিছু অংশ পড়ছে ঢাকা কোর্টে, কিছু অংশ পড়ছে খুলনা কোর্টে, অথবা সরি কিছু অংশ পড়ছে তোমার হচ্ছে গাজীপুর কোর্টে, তাহলে তুমি যে কোনো একটা কোর্টে যাইতে পারো। আর 16 নম্বর সেকশন তো আমি কালকে বলছি তোমাদের, যেখানে প্রপার্টি অবস্থিত সেখানে মামলা করতে হবে 4 ক্ষেত্রে, এ বি ডি এবং ই। বাট সি এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সি যেটা বলতেছে সেটা হলো তোমার যেখানে রিডেমশন অফ প্রপার্টি হোক বা তোমার ফোরক্লোজার হোক, মর্টগেজের ক্ষেত্রে হোক, এই মর্টগেজের ক্ষেত্রে তুমি দুই জায়গায় করতে পারবা মামলা, যেখানে যেখানে ঘটনাটা ঘটছে ওখানে করতে পারো, অথবা তোমার হচ্ছে আমাদের প্রপার্টি যেখানে অবস্থিত সেখানে করতে পারো, অথবা যে যে ব্যক্তি তোমার কি বলে যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চাচ্ছ সে যেখানে বসবাস করতেছে সেখানে করতে পারো। বুঝে গেল? হ্যালো?
জি স্যার। হ্যাঁ, তো 19 নম্বর পর্যন্ত যেহেতু বুঝছো, 20 নম্বর যেহেতু বুঝছো, এবার 21 আর 22টা আমরা একটু দেখবো। 21, 22 এবং 24 দেখবো। আহ, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এখন দেখো, মনে করো এই যে এতক্ষণ ধরে আমরা দেখলাম যে মামলা শুধু একটা কোর্টেই করা যায় না, মামলা তো একাধিক কোর্টে করা যায়। দেখলাম না আমরা একই একই ঘটনাতে তুমি 2টা কোর্টে মামলা করতে পারতেছো, 3টা কোর্টে মামলা করতে পারতেছো, একাধিক কোর্টে করতে পারবা না? দেখলাম তো আমরা। তো যেহেতু একাধিক কোর্টে মামলা করার সুযোগ আছে, তো তার মানে কি হয় বলো তো? এখানে অবজেকশন দেওয়ারও একটা সুযোগ আছে। মানে মানে হচ্ছে, মনে করো তুমি এক্স নামের ব্যক্তি ওয়াই, জেড, সরি এ, বি এবং সি এর বিরুদ্ধে মামলা করতে চায়। এক্স নামের একজন ব্যক্তি এ, বি এবং সি এর বিরুদ্ধে মামলা করতে চায়। এখন এ যেখানে অবস্থান করতেছে সেখানে সে মামলা করতে পারে, বি যেখানে অবস্থান করতেছে সেখানেও করতে পারে, সি যেখানে অবস্থান করতেছে সেখানেও সে করতে পারে। এই ঘটনা একটু আগে আমরা দেখছি। অথবা ঘটনা যেখানে ঘটছে, কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হয়েছে সেখানেও করতে পারে। কজ অফ অ্যাকশন নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগ নাই, আছে? প্রশ্ন তোলার সুযোগ নাই। কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হয়েছে সেখানে মামলা করলে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু যদি এ যেখানে অবস্থান করে সেখানে মামলা করে, তাহলে বি আর সি একটা অবজেকশন দিতে পারে, পারে না? পারে কি পারে না বলো? পারে স্যার, পারে স্যার, অবজেকশন, সঠিক। হ্যাঁ অবজেকশন দিতে পারে। অথবা অবজেকশন যদি নাও দেয়, কোর্ট যদি মনে করে যে তোমার হচ্ছে 20 নম্বর সেকশন পড়তেছি আমরা, কোর্ট যদি মনে করে তোমার হচ্ছে এই মামলাটা এখানে হওয়া উচিত না, অন্য কোর্টে হওয়া উচিত, তখন সেটা রিটার্ন করে দেবে। বুঝলাম। ওকে, এখন 21 নম্বর সেকশনে যে কথাটা বলতেছে সেটা আমরা একটু দেখি। 21 নম্বর সেকশনে বলতেছে আজকে আমি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, আমি বুঝলাম না। এনিওয়েজ, আচ্ছা, এখন এখন তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাও? জি স্যার। জি জি স্যার। স্যার। শোনা যায়। আচ্ছা, আমি আপাতত তোমার আর ল্যাপটপে ইয়ে না দিই, তাহলে আমার মনে হয় জিনিসটা সুবিধা হয়। আচ্ছা, এখন প্রশ্ন উঠতেছে, যদি তোমার জুরিসডিকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠে তোমার, এই যে দেখো জিনিসটা একটু দেখো, অবজেকশন তুমি দিতে চাও। মনে করো এক লোক একটা কোর্টে গিয়ে মামলা করছে, তোমার বিরুদ্ধে মামলা করছে। এখানে কে কে আছে? মিউ আছে, বনিয়ামিন আছে, জয় আছে, খন্দকার আছে, 1 2 3 4 5 6 7 জন আছে। এখন শিমু সোনিয়া মির্জার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। সোনিয়া মির্জার বিরুদ্ধে মামলা করছে, শিমুর যেখানে সুবিধা মনে হয়েছে সেখানে গিয়ে মামলা করছে। বোঝা গেল? যেখানে সুবিধা হয়েছে মনে হয়েছে সেখানে গিয়ে সে মামলা করছে। এখন যদি সুবিধা তোমার যেখানে মনে হয় সেখানে গিয়ে মামলা করো, এবং কোর্ট যদি মামলা নিয়ে নেয়, জিনিসটা একটু দেখো, কোর্ট যদি মামলা নিয়ে নেয়, তাহলে সোনিয়া মির্জাকে স্বাভাবিকভাবেই কোর্ট কি পাঠাবে বলো তো? সমন পাঠাবে না? জি পাঠাবে, স্যার, আমার বাসায় সমন জারি করবে। সমন জারি করবে। এখন সমন জারি যদি করে, সমন জারি করার পর তোমার প্রথম যে কাজটা হবে সেটা হলো অবজেকশন দেয়া। এই অবজেকশন দেয়া যে এইখানে মামলাটা করা ঠিক হয় না, এই কোর্টের কোনো জুরিসডিকশন নাই এই মামলা নেয়ার। তুমি যদি এই অবজেকশনটা না দাও এবং মামলা যদি বিচার কমপ্লিট হয়ে যায়, বিচার কমপ্লিট হওয়া মানে তো বোঝো আর কি, মানে প্রথম যে কোর্ট সেটা বিচার করে কমপ্লিট করে ফেলে, তারপরে
বিচারের রায় হয়ে যায়, রায় হওয়ার পরে কি করতে পারো? তুমি আপিল করতে পারো। পারো কি পারো না বলো তো? আপিল করতে পারো, তোমার বিরুদ্ধে যদি রায় যায় তুমি আপিল করবা, আপিলের পরে তুমি রিভিশন করতে পারো। তো এটা পরবর্তী স্টেজ, পরবর্তী স্টেজ না? তো তুমি এই যে প্রথম যে সুযোগটা ছিল তোমার হাতে, এই সুযোগটা তুমি নাও নাই। সুযোগ না নিয়ে তুমি কি করছো বলো তো? বিচার সম্মুখীন হয়েছো, বিচারের বিচার টিচার হয়ে গেলে পরবর্তীতে যখন আপিল করতে গেছো তখন তুমি আপিলেট আদালত বা আপিল আদালতে গিয়ে প্রশ্ন করতেছো বা প্রশ্ন তুলতেছো যে আমার যে কোর্টে বিচার হয়েছিল ওই কোর্টের কিন্তু জুরিসডিকশন ছিল না। আপিল করে তুমি বলতেছো এই আপিল আদালত আপনি আগের যে রায়টা দেয়া হয়েছে ওই রায়টাকে বাতিল করে দেন। এই কথাটা তুমি বলতে পারবা না। বুঝছো আমার কথা? তার মানে অবজেকশন অবজেকশন থাকলে তার মানে স্যার শুরুতেই অবজেকশন আমাকে দিতে হবে। এক্স্যাক্টলি, অবজেকশন দিতে হলে তোমার একদম ফার্স্ট ইনস্ট্যান্সে দেয়া লাগবে। বেসিক্যালি ব্যাপার যেটা সেটা হলো যখন ইস্যুটা ফ্রেম করা হয়, ইস্যু ফ্রেম করা বোঝো? ইস্যু যখন ফ্রেম করা হয় মানে মামলার মূল বিষয়বস্তু যখন নির্ধারণ করা হয়, আমরা আসতে পরবর্তীতে দেখবো ইস্যু ফ্রেম কবে করা হয়, 14 নম্বর অর্ডারে আমরা দেখবো। তো বেসিক্যালি তোমার প্রথমে যখন একটা প্লেইন্ট ফাইল করে কেউ, প্লেইন্ট ফাইল করার পরে আরেকজন এসে রিটেন স্টেটমেন্ট ফাইল করে, রিটেন স্টেটমেন্ট ফাইল করার পরে তোমার দুই পার্টিকে ডাকা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় কেউ অ্যাকসেপ্ট করে নেয় কিনা, যে আপনি যে অপর পার্টি এই এই আবেদনগুলো করছে আপনি কোন কোন বিষয়ে অ্যাকসেপ্ট করতেছেন। যদি সে অ্যাডমিট করে নেয় তাহলে মামলা ওই দিনই শেষ হয়ে যায়। এখন অ্যাডমিট যদি না করে তাহলে ইস্যু ফ্রেম করা হয়। এই ইস্যু ফ্রেমের আগেই তোমাকে কি করতে হবে বলো তো? অবজেকশন দিতে হবে। তুমি প্রথম দিনই করতে পারো অবজেকশন, মানে যেদিন রিটেন স্টেটমেন্ট সাবমিট করতে গেছো ওই দিনও অবজেকশন দিতে পারো, সমস্যা নেই। বাট অবজেকশন অবশ্যই দিতে হবে তোমাকে ইস্যু ফ্রেম করার আগে অ্যাটলিস্ট। না দিয়ে তুমি বিচার হয়ে গেল, ইস্যু ফ্রেম হয়ে গেল, বিচার কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে যখন তোমার আহ কি বলে আপিল করতে যাচ্ছ তখন তুমি আপিল আদালতে গিয়ে কি করতেছো? অবজেকশন দিচ্ছ। আপিল আদালত তোমার অবজেকশন শুনবে না। কারণ কি? কারণ তুমি অলরেডি বিচার মুখোমুখি হয়ে গেছো। একটা বিচার কমপ্লিট হওয়ার পরে শুধুমাত্র জুরিসডিকশন নেই এই গ্রাউন্ডে তুমি সেই বিচারকে বাতিল করতে পারো না। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেল? তো তার মানে যদি কোনো জুরিসডিকশন রিলেটেড প্রশ্ন তুমি তুলতে চাও, তোমার নামে মামলা হলে তুমি অবশ্যই অবশ্যই প্রথম দিনই যেদিন তুমি হাজির হবা ওই দিন গিয়েই বলবা যে মহামান্য আদালত আপনি যে বিচার করবেন আপনার তো কোনো জুরিসডিকশনই নেই, আপনি তো বিচার করার ক্ষমতাই নেই, আপনি কিভাবে বিচার করবেন? এই কথা তুমি বলো নাই। তুমি চুপ করে বসে আছো, তুমি বিচার মুখোমুখি হলা, সবকিছু কমপ্লিট হয়ে গেল। তারপর যখন আপিলে যাবা তখন গিয়ে বলবা যে আগের আদালতের জুরিডিকশন ছিল না, আমি এখন বলতে চাচ্ছি যে ওই জুরিডিকশন ছিল না, যেহেতু বিচার হয়েছে বিচার বাতিল করেন। তোমার কথা তো শুনবে না। তুমি এতদিন বলো নাই কেন? বুঝছো? তার মানে তোমাকে জুরিডিকশন নিয়ে প্রশ্ন তুলতে হলে ফার্স্ট ইনস্টেন্সে তুলতে হবে, অথবা 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 তোমাকে ইস্যু ফ্রেম করার আগে তুলতে হবে, অ্যাটলিস্ট ইস্যু ফ্রেম করার আগে তুলতে হবে। বুঝছো? স্যার এখানে যদি ডিফেন্ডেন্টের বোনাফিদা ইন্টেনশন থাকে, বোনাফাইড ইন্টেনশন মানে বুঝি নাই। উনি যদি স্যার সরল বিশ্বাসে যায়, উনি যদি মনে করে যে হ্যাঁ এই কোর্টের এখতিয়ার ছিল, এই জন্য উনি কোনো অবজেকশন তুলে নাই, সেই ক্ষেত্রে দেখো, তুমি সরল বিশ্বাসে বিচারের মুখোমুখি হয়েছো, পরবর্তীতে তুমি হচ্ছে যখন আপিল করতে যাচ্ছ তখন বলতেছো যে আমি তো সরল বিশ্বাসে বিচারের মুখোমুখি হয়েছিলাম, তখন বুঝি নাই যে এখানে এই কোর্টের জুরিডিকশন নাই, এখন আমি বুঝতেছি জুরিডিকশন নাই, আমাকে আপনি একটা রেমেডি দেন। এই কথাও কোর্ট তোমাকে শুনবে না। কারণ তুমি সরল বিশ্বাসে যখন মুখোমুখি হইছো তখন তুমি অ্যাকসেপ্টই করে নিছো যে এই কোর্টে জুরিডিকশন আছে, তাই না? জি স্যার বুঝতে পারছি। বিচারটা হয়েছে, তোমার অ্যাকসেপ্ট করে নিয়েই তো বিচারটা কমপ্লিট হয়েছে। তো তুমি যখন অ্যাকসেপ্ট করে নিছো তার মানে তুমি নিজে কি করছো? বিচারে লড়ছো, লড়ছো না? নিজের পক্ষে জি সমস্ত স্যার। শক্তি লাগাইছো। যেহেতু যেহেতু নাই, এখন পরবর্তীতে তুমি বলতেছো আমি বোনাফাইড ইন্টেনশন থেকে করি নাই। বোনাফাইড ইন্টেনশনেরও একটা ব্যাপার আছে, একটা লিমিট আছে, সেটা হচ্ছে তুমি কখনোই নেগলিজেন্ট হইতে পারবে না। যদি নিজের পক্ষে নেগলিজেন্স থাকে তোমার, তাহলে কিন্তু তোমার বোনাফাইড ইন্টেনশন কাজে লাগে না, তোমাকে এটা মাথায় রাখতে হবে। বোনাফাইড ইন্টেনশন মানে হচ্ছে উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। তোমার যদি ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন থাকতোই তাহলে তো আগে আবিষ্কার করতে তুমি, এখন আসছো কেন? বুঝছো? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা। এবার 22 নম্বর এবং 24 নম্বর এই দুইটা সেকশনে যেটা করা যায় সেটা হলো তোমার মামলা ট্রান্সফার করা যায়।
সিভিল মামলা কি করা যায়? ট্রান্সফার করানো যায়। মনে করো একটা মামলা একাধিক কোর্টে করা যেতে পারে, কিন্তু করা হয়েছে এক জায়গাতে। স্বাভাবিকভাবে এক জায়গাতেই তো করা হবে। একাধিক কোর্টে কি মামলা করা যাবে? যাবে না তো, যে কোনো এক জায়গায় করা হবে। না স্যার। তো যে কোনো এক জায়গায় যদি করা হয়, বাকি যারা আছে তারা যদি মনে করে যে আমি এই মামলাটা অন্য কোর্টে ট্রান্সফার করাইতে চাই, বা যে কোর্টে ট্রান্সফার করতে চাই সেই কোর্টেরও জুরিডিকশন আছে, তাহলে তোমাকে ইদার 22 অথবা 24 যে কোনো একটা সেকশনের আন্ডারে যেতে হবে। আচ্ছা, 22 এবং 24-এর ভিতরে পার্থক্যগুলো আমাদের একটু দেখতে হবে, কারণ এই পার্থক্যগুলো থেকে প্রশ্ন আসে। রিটেনে প্রশ্ন হয় যে 22 এবং 24 নম্বর সেকশনের পার্থক্যগুলো কি কি। 22 নম্বর সেকশনটা দেখো, পাওয়ার টু ট্রান্সফার সুটস হুইচ মে বি ইনস্টিটিউটেড ইন মোর দ্যান ওয়ান কোর্ট। মানে যেখানে একটা মামলা একাধিক কোর্টে করা যেত, তো তুমি একটা কোর্টে মামলা করছো, এখন ডিফেন্ডেন্ট যেটা করতে পারে সেটা হলো তোমার ওই, যেহেতু একাধিক কোর্টে করা যেত, সে অন্য আরেকটা কোর্টে ট্রান্সফার করাই নিতে পারে। কিভাবে করতে পারে এখানে দেখো, হোয়ার এ সুট মে বি ইনস্টিটিউটেড ইন ওয়ান অফ টু অর where a suit may be instituted in one of two or more courts and is instituted in one of such courts। যেখানে একটা মামলা একাধিক কোর্টে মামলা করা যেতে পারে, কিন্তু একটা কোর্টে করা হয়েছে এনি ডিফেন্ডেন্ট, তার মানে এখানে শুধুমাত্র একজন ডিফেন্ডেন্টের একটা রাইট আছে। সো তার মানে যে কোনো একজন ডিফেন্ডেন্ট যেটা করতে পারে সেটা হলো আপনার নোটিশ টু দ্য আদার পার্টিস। আদার পার্টিস মানে কি? প্লেইনটিফকে একটা নোটিশ দেবে যে আমি এই মামলাটার কি করতে চাই, ট্রান্সফার করাইতে চাই। মে এট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, যত দ্রুত সম্ভব। মানে কি, মামলা হয়েছে, হওয়ার পর প্রথম দিন যেদিন হিয়ারিং এ গেছে ওই দিনই, অথবা ইন অল কেসেস হোয়ার ইস্যুজ আর সেটেলড এট অর বিফোর সাচ সেটেলমেন্ট। তার মানে এখানেও কিন্তু তোমাকে ইস্যু ফ্রেমের আগেই, মানে বিচার শুরু হওয়ার আগেই তোমাকে কি করতে হবে, ট্রান্সফারের জন্য আবেদন দিতে হবে। সো 22 নম্বর সেকশনে শুধুমাত্র একজন ডিফেন্ডেন্ট কি করতে পারে, আবেদন করতে পারে টু ট্রান্সফার দ্য সুট। বাট অবশ্যই তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো তাকে আর্লিয়েস্ট অপরচুনিটিতে এই সুযোগটা নিতে হবে, অথবা তোমার ইস্যু ফ্রেমের আগেই সুযোগটা নিতে হবে। অ্যাপ্লাই করতে হবে তাকে একটা ওই একই কোর্টে, মানে যে কোর্টে মামলাটা হয়েছে, অ্যাপ্লাই টু হ্যাভ দ্য সুট ট্রান্সফার টু অ্যানাদার কোর্ট and the court to which such application is made, after considering the objection of the other parties, shall determine in which of the several courts having jurisdiction the suit shall proceed। বিষয়টা একটু বোঝো। বিষয়টা হচ্ছে এরকম যে যখন একটা মামলা একই কোর্টে, মানে একাধিক কোর্টে করা যেতে পারে, বাট একটা কোর্টে করা হয়েছে, তখন ডিফেন্ডেন্ট চাইলে আরেকটা কোর্টে ট্রান্সফার করাই নিতে পারে। তবে ডিফেন্ডেন্টের এখানে টাইম লিমিটটা হচ্ছে তাকে আর্লিয়েস্ট অপরচুনিটিতে আবেদনটা করতে হবে, অথবা তাকে অ্যাটলিস্ট ইস্যু ফ্রেমের আগে আবেদনটা করতে হবে, এবং এখানে অবশ্যই অপর পার্টিকে একটা নোটিশ দিতে হবে। তো এই জিনিসগুলো বুঝলা 22 নম্বর সেকশনে কি কি জিনিস আছে? নোটিশ দেওয়া বাধ্যতামূলক, এবং আবেদনটা করতে হবে তোমাকে অ্যাটলিস্ট আর্লিয়েস্ট অপরচুনিটিতে অথবা ইস্যু ফ্রেমের আগে, এবং এখানে আবেদন শুধুমাত্র ডিফেন্ডেন্ট করতে পারে। গেল। তবে আবেদনটা কোথায় করতে হবে, দ্যাট ইজ দ্য প্রশ্ন। এটা হচ্ছে কোয়েশ্চেন, আবেদনটা কোথায় করবা সেটা 23 নম্বর সেকশনে বলা আছে। তাহলে মনে করো একটা মামলা, এখানে আমরা যারা যারা আছি, সাপোজ এই যে আমাদের আজমেরি জাহান মিম একটা মামলা করছে বনি আমিনের বিরুদ্ধে। তো বনি আমিনের বিরুদ্ধে মামলা করছে, আজমেরি জাহানের মিমের মামলাটা এখানে সাপোজ করা যেত ঢাকা কোর্টেও করতে পারতো, অথবা চিটাগাং কোর্টেও করতে পারতো। ওই যে 19 নম্বর সেকশনটা দেখছো, মনে আছে না? ওখানে যে কোনো এক জায়গায় করা যেতে পারে, দেখলাম আমরা যে কোনো একটা কোর্টে তুমি করতে পারো। তো সে ঢাকা কোর্টেও করতে পারে চাইলে, অথবা কি বলে চিটাগাং কোর্টেও করতে পারে চাইলে। এখন মনে করো আজমেরি ঢাকা কোর্টে মামলা করছে, এখন বনি আমিন চিন্তা ভাবনা করতেছে ঢাকা কোর্টের বদলে আমি চিটাগাং কোর্টে ট্রান্সফার করাই নেবো মামলাটা। কিভাবে করবে? তো যেদিনই মামলাটা ফাইল হবে, বনি আমিনের বিরুদ্ধে যেদিনই সামঞ্জস্য হবে, ওর কাজ হবে যত দ্রুত সম্ভব তোমার কোর্টে হাজির হওয়া, হয়ে তোমার হচ্ছে কোর্টে একটা অ্যাপ্লিকেশন দেয়া যে সে মামলা ট্রান্সফার করাইতে চায়, এবং অ্যাপ্লিকেশন দেওয়ার সাথে সাথে আজমেরি মিমকে সে একটা নোটিশ দেবে যে সে মামলা ট্রান্সফার করাইতে চায়, এবং নোটিশ দেওয়ার পর তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন কোর্টে গিয়ে মামলা করতে হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে আবেদনটা কোথায় করবে? তো বনি আমিন এখানে আবেদন দুই জায়গায় করতে পারে। যদি এমন হয় যে সে একই জেলার মধ্যে ট্রান্সফার করতে চাচ্ছে, একই জেলাতে দুই তিনটা কোর্ট থাকতে পারে না? এই উপজেলায় একটা কোর্ট, এই উপজেলায় একটা কোর্ট, এই উপজেলায় একটা কোর্ট। সে যদি একই জেলার মধ্যে ট্রান্সফার করতে চায় অন্য উপজেলাতে, তাহলে তোমার তাকে ডিস্ট্রিক্ট জাজের কোর্টে যেতে হবে আবেদনটা নিয়ে। আর সে যদি এক জেলা থেকে আরেক জেলাতে ট্রান্সফার করতে চায়, যেমন এই কেসে সে ঢাকা থেকে চিটাগাং নিয়ে যেতে চায়, তাহলে তাকে হাইকোর্ট ডিভিশনে মামলা করতে হবে, মানে আবেদন করতে হবে। বুঝছো? জি স্যার। হ্যাঁ। সো তার মানে ব্যাপার হচ্ছে 22 নম্বর সেকশন এবং 23 নম্বর সেকশন যদি মিলাই পড়ি, তাহলে আমরা বুঝবো যেখানে ডিফেন্ডেন্ট আর্লিয়েস্ট অপরচুনিটিতে যাবে কোর্টে এবং গিয়ে অবজেকশন দেবে যে সে ট্রান্সফার করাইতে চায় মামলাটা,
এবং আমরা কোন কোর্টে ট্রান্সফার করতে চাই সেটা তাকে মাথায় নিতে হবে। সে যদি মনে করে একই জেলার মধ্যে ট্রান্সফার করাবো, এক উপজেলা থেকে আরেক উপজেলায়, তাহলে সে ডিস্ট্রিক্ট জাজের কোর্টে যাবে। আর যদি সে মনে করে যে না, সে এক জেলার মামলা আরেক জেলায় নিয়ে যাবে, তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট জাজের আর এখানে পাওয়ার নাই। কারণ কি, এখানে তাকে হাইকোর্ট ডিভিশনে যাওয়া লাগবে, কারণ হাইকোর্ট ডিভিশনের ক্ষমতা আছে এই ট্রান্সফারটা করানোর। বুঝছো? স্যার এই ক্ষেত্রে আবার প্লেন্টিফের সমস্যা হইলে সে কি তাহলে নাকচ করবে না? কেন, এখানে তো তার অবজেকশন শোনা হবে, দেখলা না? তাকে যখন নোটিশ দেবে, শোনো, যখনই বনিয়ামিন এখানে যাবে কোর্টে, হাইকোর্ট ডিভিশনে যাক বা যেখানে যাক না কেন, তো এখানে তো অপর পার্টিকে একটা নোটিশ দেওয়া হবে, প্লেন্টিফকে, যে আমরা এই মামলাটা ট্রান্সফারের জন্য হিয়ারিং করবো এখন। তো ওই হিয়ারিং এর দিনে তার অবজেকশন শোনা হবে। যদি তার কাছে, আদালতের কাছে মনে হয় যে না, অবজেকশনটা আসলে ভ্যালিড অবজেকশন, শোনার এখানে ট্রান্সফার করাটা আসলে ঠিক হবে না, তখন করবে না। এখানে তো এমন না যে তোমার আবেদন করছে বলেই তোমার ট্রান্সফার করে দেবে। এই জন্যই তো তোমার হচ্ছে এখানে অ্যাপ্লিকেশনের সাথে তোমার নোটিশ পাঠানো জরুরি অপর পার্টিকে। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর 24 নম্বর সেকশন হচ্ছে তোমার জেনারেল পাওয়ার। 24 নম্বর সেকশনে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন মানে লাগবে এমন কোনো শর্ত নাই। এখানে অ্যাপ্লিকেশন দিলেও হতে পারে, অথবা তুমি অ্যাপ্লিকেশন ছাড়া কোর্ট নিজের ইচ্ছাতেও তোমার করতে পারে এই কাজটা। বলতেছে অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি অফ দ্য পার্টিস। এখানে এনি অফ দ্য পার্টিস মানে একটু বোঝো, দেখো, এনি অফ দ্য পার্টিস মানে এখানে প্লেইন্টিফও মামলায় আবেদন করতে পারে, ডিফেন্ডেন্টও করতে পারে। কিন্তু মনে করে দেখো, 24 নম্বর সেকশনে কিন্তু প্লেইন্টিফও আবেদন করতে পারে ট্রান্সফার করানোর জন্য, ডিফেন্ডেন্টও কিন্তু আবেদন করতে পারে ট্রান্সফার করানোর জন্য। তাহলে দুই পার্টির যে কোনো একজন চাইলে আবেদনের জন্য, ট্রান্সফারের জন্য আবেদন করতে পারে 24 নম্বর সেকশনের আন্ডারে। আর যদি আবেদন করে কোনো পার্টি, তাহলে অপর পার্টিকে অবশ্যই নোটিশ দিতে হবে, যাতে করে অপর পার্টিকে শোনানো যায় বা শুনানি করানো যায়। তোমার হচ্ছে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারে। এখানে কোথায় করতে পারে? ডিস্ট্রিক্ট জাজ কোর্টে অথবা তোমার হাইকোর্ট ডিভিশনে করতে পারে সে আবেদনটা। আর এর বাইরে যেটা হতে পারে সেটা হলো হাইকোর্ট ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট জাজ নিজের ইচ্ছাতে কোনো মামলা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারে। বুঝছো? মানে স্যার কোর্ট হচ্ছে নিজের ইচ্ছাতেও কোনো মামলা ট্রান্সফার করতে পারে? হ্যাঁ, মানে 24 নম্বর সেকশনে দুইটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো এখানে প্লেন্টিফ অথবা ডিফেন্ডেন্ট যে কেউ একটা আবেদন দিতে পারে ডিস্ট্রিক্ট জাজ অথবা হাইকোর্ট ডিভিশনে গিয়ে, যে সে একটা মামলা ট্রান্সফার করাইতে চাচ্ছে। তখন যেহেতু সে আবেদন দিছে, আবেদন দিলে অপর পার্টিকে একটা হিয়ারিং এর সুযোগ দেওয়া লাগবে, এই জন্য অপর পার্টিকে একটা নোটিশ দিতে হবে। তখন হিয়ারিং টিয়ারিং করে তোমার আমাদের ডিস্ট্রিক্ট জাজ কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশন মামলাটা ট্রান্সফার করতে পারে ও নাও করতে পারে। এটা একটা অংশ। আরেকটা অংশ যেটা বলতেছে সেটা হলো তোমার, যদি তোমার হচ্ছে হাইকোর্ট ডিভিশনের একটা মামলা চলাকালীন সময়ে অথবা আমাদের ডিস্ট্রিক্ট জাজ কোর্টের একটা মামলা চলাকালীন সময়ে মনে হয় একটা মামলাকে আর একটা কোর্টে ট্রান্সফার করে দেওয়া উচিত, তাহলে সে নিজে থেকেই ট্রান্সফার করে দিতে পারে। তার এখানে মনে করে, সে মনে করতেছে এখানে আমি আমি শুনানি করতে চাচ্ছি না, ওটা ওই কোর্টে গেলে বেটার, তখন সে নিজেই ট্রান্সফার করে দিতে পারে মামলা। তো সে কি কি করতে পারে দেখো, এখানে ট্রান্সফার করতে পারে, অথবা তোমার আরেক জেলার একটা মামলা সে নিজে উইথড্র করে এনে নিজের কোর্টে আনতে পারে। বুঝছো? সে সবই করতে পারে। স্যার সাধারণত সিভিল মামলাগুলো এমনই হয় স্যার, জাজদের সাথে ভালোভাবে কন্টাক্ট থাকে, জাজ হ্যাঁ, যেখানে যায় ওখানে নিয়ে যায় স্যার। এক্স্যাক্টলি, এটা 24 নম্বর সেকশনের আন্ডারে করে এই কাজটা। জি স্যার। বুঝছো? সো এখানে দুইটা পয়েন্ট, 24 নম্বর সেকশনে কিন্তু কাউকে কারণ দর্শানোর দরকার নেই। যদি আমাদের জাজ সাহেব যদি নিজে করে কাজটা, মানে ডিজে অথবা তোমার হাইকোর্ট ডিভিশন যদি নিজে থেকেই কাজটা করে, তাহলে কাউকে কোনো নোটিশ দিতে হবে না। সে নিজেই তোমার কোনো মামলা উইথড্র করে নিতে পারে অথবা ট্রান্সফার করে দিতে পারে। কিন্তু যখন কোনো পার্টি আবেদন করবে, তাহলে অবশ্যই আরেকটা পার্টিকে নোটিশ দিতে হবে সেক্ষেত্রে। 24 এবং 22 এর ভিতরে যে তফাৎ, সেই তফাৎগুলো একটু আমরা দেখি। 22 নম্বর সেকশনে শুধুমাত্র ডিপেন্ডেন্ট আবেদন করতে পারে, 24 নম্বর সেকশনে প্লেন্টিফ ডিফেন্ডেন্ট যে কেউ আবেদন করতে পারে। 22 নম্বর সেকশনে আবেদন করার একটা টাইম লিমিট আছে, 24 নম্বর সেকশনে কিন্তু আবেদন করার কোনো টাইম লিমিট নাই। আর 22 নম্বর সেকশনে তোমার হচ্ছে আবেদন করলে অপর পার্টিকে নোটিশ দিতে হয়, 24-এও নোটিশ দিতে হয়। 22-এ শুধুমাত্র তোমার হচ্ছে আবেদন করা যায় হাইকোর্ট ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, এখানে আবেদনের ভিত্তিতে ট্রান্সফারটা হয়। আর 24 নম্বর সেকশনে আবেদন করতে হবে এমন কোনো শর্ত নাই, হাইকোর্ট ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট জাজ কোর্ট চাইলে নিজে থেকেই তোমার হচ্ছে ট্রান্সফার করতে পারে। বুঝছো? জি স্যার। ওকে, ভেরি গুড। সো আপাতত আমার মনে হয় এতটুকুই থাক আমাদের সেকশন।
কালকে আমরা ইয়ের ভিতরে ঢুকে যাব, কারণ আমার হচ্ছে ল্যাপটপটা ঠিক মতো কাজ করতেছে না আজকে। আমি এই যতদূর পড়ছি এই এতদূর পর্যন্ত যা যা নোট ইনশাল্লাহ আমি কালকে তোমাদের পাঠাই দেবো। নোট গুলো তোমরা একবার দেখবা, ইনশাআল্লাহ দেখবা ঠিক আছে। স্যার একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলো।